ক্লাস 12 মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের আজকের ক্লাসে আমার আলোচনার বিষয়বস্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস। তোমাদের বইয়ের অধ্যায় নম্বর 3-এ রয়েছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে ডিবিএমএস। দেখো, ডিবিএমএস সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে কতগুলো বিষয় সম্পর্কে ধারণা করতে হবে। সেই বিষয়গুলো আগে জেনে নিয়ে তারপরে ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে আমরা জানব। সবার প্রথমে যে দুটো বিষয় সম্পর্কে আমরা জানবো তার এক নম্বরটা হলো ডেটা, বা যেটাকে আমরা ডাটা বলি, এটা ডেটা উচ্চারণটা করতে হয় ডেটা, এবং 2 নম্বরটা হচ্ছে ইনফরমেশন। তাহলে জেনে নেওয়া দরকার যে ডেটা এবং ইনফরমেশন কি। দেখো সংজ্ঞায় কি বলছে। সংজ্ঞা বলছে ডেটা হলো কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কিত স্থূল, অর্থহীন, অসংগঠিত প্রাথমিক তথ্য। তাহলে এখানে পয়েন্ট কটা মনে রাখতে হবে যে ডেটার কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? সেটা প্রথমত অর্থহীন, একটা অর্থহীন তথ্য, সেটা অসংগঠিত এবং একটা প্রাথমিক তথ্য। আর ঠিক ডেটার পরেই আমরা পাচ্ছি হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশনটা কি? ইনফরমেশনটা হচ্ছে অসংগঠিত ও প্রাথমিক ডেটাগুলিকে প্রক্রিয়াকরণ করে যে অর্থবহ ফলাফল পাওয়া যায় তাকে ইনফরমেশন বলা হচ্ছে। তাহলে ডেটা এবং ইনফরমেশন দুটো জিনিস আমরা প্রথমেই পেলাম এখানে। তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু ডিবিএমএস। সেখানে প্রথমে যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে ডেটা, যে ডেটা কাকে বলে। দেখো, ডেটা কাকে বলে এই ব্যাপারটা যেটা তোমরা সংজ্ঞায় দেখলে, যে ডেটা হচ্ছে অর্থবিহীন কিছু স্থূল তথ্য। তাহলে ব্যাপারটা হচ্ছে, ধরো আমি একটা স্টুডেন্টের সম্পর্কে কোনো তথ্য বা ইনফরমেশন কালেক্ট করছি। কীরকমভাবে কালেক্ট করছি? একটা তথ্য কালেক্ট করলাম যে স্টুডেন্টের রোল নাম্বার কত, দেওয়া হলো 01। এবারে এই যে 01 হচ্ছে রোল নাম্বার, স্টুডেন্ট কত নাম্বার পেয়েছে, 100 নাম্বার পেয়েছে। স্টুডেন্টের টাইটেল কি? টাইটেল হচ্ছে রয়। এখানে 3টে তথ্য আছে। এই যে 3টে তথ্য, এই 3টে তথ্যই কিন্তু প্রাথমিক তথ্য। কেন প্রাথমিক তথ্য? আমি যদি 10টা স্টুডেন্টের এখানে তথ্য এরমভাবে সংগ্রহ করি বা ডেটা সংগ্রহ করি, তাহলে কারোর 10 রোল নাম্বার হতে পারে, কারোর 12 রোল নাম্বার হতে পারে, কেউ হয়তো এখানে 90 পেতে পারে, কারোর টাইটেল হয়তো দাস হতে পারে, কেউ হয়তো এখানে 85ও পেতে পারে, কারোর টাইটেল হয়তো পাল হতে পারে। ঠিক আছে? তাহলে এই যে তথ্যগুলো আমি পেলাম, দেখো এগুলো একটা হ্যাপাজার্ড, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তথ্যগুলো। এগুলোর কোনো মিনিং নেই। এগুলো মিনিং নেই বলতে এই সিঙ্গেল 01 বা শুধু 90 বা শুধু রয় বা শুধু পাল, এগুলো কিন্তু অর্থপূর্ণ নয়। কিন্তু যখন এইগুলোকে একটা সম্পর্কের ওপর ভিত্তি করে বা এগুলোকে প্রসেস করে যে জিনিসটা আমরা তৈরি করব, সেটাকে যখন আমি একত্রে লিখব, তখন সেটাকে বলবো হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন কীরকম ব্যাপার? ধরা যাক এই পুরো জিনিসটা, অর্থাৎ রোল নাম্বার 1, টাইটেল হচ্ছে রয় এবং তার মার্কস হচ্ছে 100। তাহলে এই যে পুরো ব্যাপারটা, এই পুরো জিনিসটা হচ্ছে একটা ইনফরমেশন। এই যে ইনফরমেশনটা তৈরি হলো, এটা কিন্তু মিনিংফুল, অর্থাৎ এটা কিন্তু অর্থপূর্ণ। ইনফরমেশন আমরা পেলাম কোথা থেকে? এইখান থেকে পেলাম হচ্ছে ইনফরমেশন। তাহলে একটা ইনফরমেশনের মধ্যে অনেক ছোট ছোট এরকম ডেটা থাকে। এগুলো হচ্ছে সব ডেটা। এটাও একটা ডেটা, এটাও একটা ডেটা। এরকম ছোট ছোট অনেকগুলো ডেটা থাকবে। সেই ডেটাগুলোকে একসাথে করে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে ইনফরমেশন। এবারে মাথায় রাখতে হবে, ইনফরমেশন তৈরির সময় যে ডেটাগুলোকে পরপর একত্রিত করা হবে তারা যেন পরস্পর সম্পর্কযুক্ত হয়, তাহলে কিন্তু ইনফরমেশনটা মিনিংফুল হবে। যেমন এখানে অনেকগুলো অর্থবিহীন তথ্য রয়েছে। যখন আমরা একসঙ্গে ইনফরমেশন তৈরি করব, তখন যে ছেলেটার টাইটেল পাল বা যে মেয়েটার টাইটেল পাল, তার রোল নাম্বার, তার মার্কস এবং তার রোল নাম্বারটাই কিন্তু একত্রে মিলে ওই পার্টিকুলার স্টুডেন্টের ইনফরমেশন তৈরি করবে। ঠিক একই রকমভাবে কোনো একটা কোম্পানির ক্ষেত্রে যদি আমরা মনে করি যে একটা এমপ্লয়ি মানে যে কোম্পানিতে চাকরি করে, তার হয়তো নাম অমিত। ঠিক আছে? তার অ্যাড্রেস, সে হয়তো কলকাতায় থাকে, সে হয়তো 5,000 টাকা স্যালারি পায়। আবার আর একটা এমপ্লয়ি, সে হয়তো থাকে হচ্ছে নদিয়াতে, তার নাম হয়তো সুবীর, সে হয়তো 50,000 স্যালারি পায়। এই যে পুরো জিনিসটা, এটা কিন্তু একটা ডেটা, অর্থাৎ একটা ডেটা বলা ভুল, প্রত্যেকটা আলাদা আলাদা ডেটা। এবার যখন এইগুলোকে সম্পর্কযুক্ত করে একটা ইনফরমেশন তৈরি হবে, তখন ব্যাপারটা এরকম দাঁড়াবে যে অমিত, সে থাকে কলকাতাতে, তার স্যালারি হচ্ছে 5,000।
তাহলে এই যে পুরো জিনিসটা তৈরি হলো এটা একটা ইনফরমেশন, এবং ঠিক একই রকমভাবে সুবীর এই যে এমপ্লয়িটা এ থাকে নদিয়াতে এবং এর যে স্যালারি সেটা হচ্ছে 50,000। তাহলে নিশ্চয়ই বোঝা গেল যে কোনটাকে আমরা ডেটা বলছি আর কোনটাকে আমরা ইনফরমেশন বলছি। এক কথায় বলতে গেলে ডেটা হচ্ছে অর্থ নেই, ডেটা কোনো অর্থবিহীন তথ্য এগুলো বা অর্থহীন তথ্য এগুলো, আর অর্থপূর্ণ যেটা সেটা হচ্ছে ইনফরমেশন, ডেটা এবং ইনফরমেশন। এবারে একটা ডেটা বেস আমাদের তৈরি করতে হবে। ডেটা বেস তৈরি করতে গেলে ডেটাবেস তৈরি করতে গেলে আমাদের লাগছে হচ্ছে ডেটা। কীরকম ডেটা? সেই ডেটা যে ডেটাগুলো আমরা একটু আগে দেখলাম সেই ধরনের ডেটা, এবং সেই ধরনের ডেটাকে এমনভাবে সাজাতে হবে যাতে সেখান থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সঠিকভাবে বের করে নিয়ে আসা যায়। দেখো, ডেটাবেসের যে সংজ্ঞাটা বইতে বলছে যে ডেটাবেস হলো পারস্পরিক সম্পর্কযুক্ত তথ্যের সুসংহত সংরক্ষণ বা সংগ্রহ। এতে তথ্য এমনভাবে সংগঠিত হয় যাতে সহজে তা অ্যাক্সেস করা যায়, পরিচালনা করা যায় এবং আপডেট করা যায়। অর্থাৎ আগে যে এক্সাম্পলটা আমি দেখালাম, যেখানে আলাদা আলাদা অনেকগুলো ডেটা পড়েছিল সেগুলোকে ইনফরমেশন তৈরি করা হলো, সেই ইনফরমেশনগুলো যখন পরপর সাজিয়ে কোনো একটা জায়গার মধ্যে রাখা হবে তখন সেটাকে বলা হবে হচ্ছে একটা ডেটাবেস, অর্থাৎ ডেটার সংগ্রহ। দেখো, এখানে তোমাদের বইতে যে স্টুডেন্ট ডেটাবেসটার ছবি দেওয়া রয়েছে সেখানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে স্টুডেন্ট ডেটাবেস মানে হচ্ছে রোল নাম্বার, স্টুডেন্ট নেম, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট, মার্কস এবং গ্রেড, এইগুলো কিন্তু এক একটা হেডিং। এটা তোমরা বাদ দিয়ে যদি শুধুমাত্র এই তথ্যগুলো খেয়াল করো যে এই 1 বা 2 বা 3, এই যে সোমা রয়, রেজিস্ট্রেশন নাম্বার, এই যে সাবজেক্টের নামগুলো, এগুলো কিন্তু সব এক একটা ইন্ডিভিজুয়াল ডেটা। এগুলো যখন একটা নির্দিষ্ট স্টুডেন্টের এগেনস্টে সাজিয়ে বসানো হয়েছে তখন সেটা হয়েছে ইনফরমেশন। এরকম কতকগুলো ইনফরমেশনকে পরপর যখন একত্রে করা হয়েছে যার মধ্যে রাখা হয়েছে তাকেই বলা হচ্ছে ডেটাবেস। তাহলে ডেটাবেস হচ্ছে ডেটার কালেকশন করে রাখার জায়গা। বোঝা গেল নিশ্চয়ই সবার? এবারে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ডেটাবেসের কিছু উদাহরণ। দেখো, উদাহরণ বলতে 1 নম্বর যেটা উদাহরণ আমরা বলতে পারি, আমাদের যে রেলওয়ে সিস্টেম রয়েছে সেই রেলওয়ে সিস্টেমে আমরা কোথাও ঘুরতে গেলে বা কোনো কাজে গেলে আমরা রেলওয়ে টিকিট রিজার্ভেশন করি। তাহলে রেলওয়ে যে রিজার্ভেশন সিস্টেম, সেই রিজার্ভেশন সিস্টেমের ক্ষেত্রে কিন্তু ডেটাবেস ব্যবহার করা। তাহলে রেলওয়ে সিস্টেম আমরা বলতে পারি বা রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম, সেখানে কিন্তু ডেটাবেস ব্যবহার করা হয়। এটা হচ্ছে একটা এক্সাম্পল। 2 নম্বর আমরা কোথায়? আমরা কোথাও টেলিফোন ডিরেক্টরি দেখছি, টেলিফোন ডাইরেক্টরি নর্মালি এখন আমরা টেলিফোনের যে কন্ট্যাক্টস যেটা আমরা ব্যবহার করি সেটাকে আমরা ডেটাবেস বলতে পারি। কন্ট্যাক্টসের মধ্যে আমরা বিভিন্ন ফিল্ডের এগেনস্টে বিভিন্ন এমপ্লয়ির নাম বা বিভিন্ন বন্ধুবান্ধবের নাম, টাইটেল, অ্যাড্রেস, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, এগুলো আমরা স্টোর করি। তাহলে যে জায়গাটায় স্টোর করি সেটা হচ্ছে একটা ডেটাবেস। তাহলে টেলিফোনের যে ডাইরেক্টরি বলা হয়, টেলিফোন ডাইরেক্টরি এটাকে নাম দেওয়া হয়, সেই টেলিফোন ডাইরেক্টরি হচ্ছে একটা ডেটাবেসের এক্সাম্পল। ঠিক আছে? এছাড়া কি আছে? এছাড়া হচ্ছে স্টুডেন্টের রেকর্ড। ঠিক আছে? স্টুডেন্ট ডিটেলস বলতে কি? কোনো একটা স্কুলের রেজাল্ট তৈরি করা হবে। রেজাল্ট তৈরি করতে গেলে স্টুডেন্টদের প্রত্যেকের নাম, রোল নাম্বার, তাদের কোন কোন সাবজেক্টে কত কত নাম্বার পেয়েছে, সেই নাম্বারের ডিটেলসগুলো, টোটাল মার্কস, অ্যাভারেজ, পুরো বিষয়টা একটা টেবিল আকারে কোনো একটা ডেটাবেসের মধ্যে রাখতে হবে। তাহলে সেটাও কিন্তু একটা ডেটাবেসের এক্সাম্পল। এগুলো হচ্ছে নর্মাল এক্সাম্পল। তো আমরা সবাই ব্যাংকে টাকা পয়সা রাখি, টাকা পয়সা লেনদেন করি। তাহলে ব্যাংকিং সিস্টেম, ব্যাংকে যে সিস্টেমটা ব্যবহার করা হয় সেই ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু ডিবিএমএস এখনকার দিনে সবথেকে বেশি পরিমাণেই ব্যবহৃত হয়। অর্থাৎ বর্তমানে বলতে গেলে যে কোনো সফটওয়্যার বা যে কোনো সংস্থা বা অর্গানাইজেশন যারা বিভিন্ন তথ্য নিয়ে কাজ করে তাদের প্রত্যেকের কাছেই ডেটাবেস রয়েছে। তোমরা ফেসবুক ধরো, অ্যামাজন বা যে কোনো ফ্লিপকার্টের মতো যে সাইটগুলো রয়েছে সেই সমস্ত সাইটগুলোতেই কিন্তু ডেটাবেস রয়েছে। তারা সেই ডেটাবেস অনুযায়ী সহজে সার্চিং করতে পারে এবং তথ্যগুলোকে ভবিষ্যতে সেটাকে ব্যবহার করতে পারে। যেমন আমরা সবথেকে বেশি জানি যে আমরা যখন কোনো জায়গায় অ্যাকাউন্ট ওপেন করি, ফেসবুক হোক, অ্যামাজন হোক, ফ্লিপকার্ট হোক, ইবে হোক ইত্যাদি সাইটে অ্যাকাউন্ট ওপেনিং করতে গেলে আমাদের নিজস্ব কিছু ডিটেলস সেখানে এন্ট্রি করতে হয়। ওই প্রত্যেকটা ডিটেলস হচ্ছে আমাদের ডেটা।
আমরা আমাদের নাম, ইমেল আইডি, ফোন নাম্বার ইত্যাদি এন্ট্রি করি, অর্থাৎ আমরা আমাদের ডেটাগুলো এন্ট্রি করি, সেই ডেটাগুলো স্টোর হয়ে যাচ্ছে ওই অ্যামাজনের ডেটাবেসের মধ্যে বা ফেসবুকের ডেটাবেসের মধ্যে। সেখান থেকে খুব সহজেই পরবর্তী ক্ষেত্রে আমরা সেগুলোকে নিয়ে অ্যাক্সেস করতে পারছি। তাহলে এইটুকু হচ্ছে ডেটাবেসের একদম বেসিক কনসেপ্ট। এবারে ডেটাবেসের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে। ডেটাবেসের সুবিধা অসুবিধা বলতে তোমরা কতগুলো পয়েন্ট মনে রাখবে। যেমন দেখো, ডেটাবেসের 1 নম্বর যে সুবিধা সেটাকে বলা হচ্ছে ডেটার পুনরাবৃত্তি দূর করা। ডেটার পুনরাবৃত্তি দূর করাটাকে তোমরা ইংরেজিতে বলবে হচ্ছে রিডান্ডেন্ট ডেটা, অর্থাৎ ডেটার কোনো পুনরাবৃত্তি হবে না, অর্থাৎ রিডান্ডেন্সি এখানে থাকছে, রিডান্ডেন্ট ডেটা, অর্থাৎ ডেটার কোনো পুনরাবৃত্তি নেই এখানে। ঠিক আছে। 2 নম্বর যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি অর্থাৎ আমরা বলতে পারি কার সিকিউরিটি না, ডেটার সিকিউরিটি। অর্থাৎ এখানে যদি আমরা ডেটাকে রাখি সেই ডেটা কিন্তু খুব সিকিউর থাকবে। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ডেটার মৌলিকত্ব বা যেটাকে আমরা বলি হচ্ছে ইন্ডিপেন্ডেন্সি। অর্থাৎ ডেটার মৌলিকত্ব, অর্থাৎ একই ডেটা বারে বারে থাকবে না, একবারই ডেটাবেসের মধ্যে থাকবে। ঠিক আছে। 4 নম্বর আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ডেটা অ্যাক্সেস কন্ট্রোল। অর্থাৎ ডেটাটা যে অ্যাক্সেস করবে, অর্থাৎ ডেটাকে যে কেউ অ্যাক্সেস করতে পারবে না। যেমন আমরা যদি ফ্লিপকার্টে কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করি, আমার অ্যাকাউন্টটা কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো, বা যদি ফেসবুকে কোনো অ্যাকাউন্ট তৈরি করি, আমার অ্যাকাউন্টটা আমি অ্যাক্সেস করতে পারবো। তাই ডেটার অ্যাক্সেসের উপর একটা কন্ট্রোল দেওয়া থাকে বা এখানেও একটা সিকিউরিটি দেওয়া থাকে। যেটা 5 নম্বর বলা যেতে পারে সেটা হচ্ছে ব্যাকআপ। ব্যাকআপ বলতে যখন তোমরা হোয়াটসঅ্যাপ ইউজ করো দেখবে মাঝে মাঝে ব্যাকআপের অপশান আসে। আমরা নর্মালি সেখান থেকে নেভার বলে ব্যাকআপ না করে বেরিয়ে যাই, সেখানে ডেটা ব্যাকআপ বা ব্যাকআপ। কার ব্যাকআপ হচ্ছে না, ডেটার একটা ব্যাকআপ নেওয়ার ব্যবস্থা থাকে। ব্যাকআপের সুবিধা হচ্ছে কোনো কারণে আমার ডেটাগুলি আমার মেশিন থেকে বা কম্পিউটার থেকে ডিলিট হয়ে গেলে সেই ব্যাকআপ থেকে আমরা সহজেই সেই ডেটাগুলোকে আবার রিস্টোর করতে পারি। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি একটা। এছাড়াও রয়েছে অ্যাকিউরেসি রয়েছে। অ্যাকিউরেসিও হচ্ছে ডেটাবেসের একটা অন্যতম অ্যাডভান্টেজ। তাহলে মোটামুটি 6টা পয়েন্ট, এছাড়া আরও অনেক পয়েন্ট রয়েছে। এরকমভাবে পয়েন্টগুলোকে তোমরা মনে রাখবে যে কী কী হতে পারে। ডেটার পুনরাবৃত্তি বা রিডান্ডেন্ট ডেটা থাকছে না, সিকিউরিটি থাকছে, ইন্ডিপেন্ডেন্সি থাকছে, ইন্ডিপেন্ডেন্ট ডেটা থাকছে, সেখানে ডেটা অ্যাক্সেস কন্ট্রোল করা যাচ্ছে, ব্যাকআপ হচ্ছে ডেটার, এবং ডেটার অ্যাকিউরেসি বজায় থাকছে। এবার ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজে যদি আমরা প্রথমেই দেখি যে ডেটাবেসের যে মেইন ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে এটাকে নিয়ে কাজ করতে গেলে ট্রেন্ড লোক লাগে, ট্রেন্ড ম্যান পাওয়ার লাগে। অর্থাৎ যারা ডেটাবেস নিয়ে কাজ করতে পারে না বা ডেটাবেস সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, তারা কিন্তু কোনো মতেই এই ডেটাবেস নিয়ে কাজ করতে পারবে না, অর্থাৎ ট্রেন্ড ম্যান পাওয়ার লাগে। 2 নম্বর হচ্ছে এটা কস্টলি, প্রচণ্ড কস্টলি বলতে সেটআপটা খুব কস্টলি। আমরা যখন ডেটাবেসটাকে তৈরি করব তখন ডেটাবেসের যে সেটআপটা, সেই সেটআপটা কিন্তু খুবই কস্টলি হয়ে দাঁড়াবে, যার ফলে অনেকেই ডেটাবেস সিস্টেমটা ব্যবহার করতে চায় না। এছাড়াও এগুলোকে আপডেট করতে হবে, কন্টিনিউয়াসলি এটাকে আপডেট রাখতে হবে। আপডেট না রাখলে কিন্তু কাজ করা যাবে না। এখানে ডেটা এডিট করার ফেসিলিটি দিতে হবে, আপডেট এডিটের জন্য অনেক সময় ব্যয় করতে হবে। এগুলোও কিন্তু এখানে ডিসঅ্যাডভান্টেজ হিসাবেই রয়েছে। কেননা যদি আমরা আপডেট এডিট না করি তাহলে কিন্তু কোনো মতেই এই ডেটাবেসটাকে নিয়ে বা ডেটাবেসগুলোকে নিয়ে কাজ করা যাবে না। তাহলে ডেটাবেসের এই বেসিক কনসেপ্টের মধ্যে তোমরা যেটুকু জানলে সেটা হচ্ছে ডেটাবেস জিনিসটা কী, ডেটা কাকে বলে, ইনফরমেশন কাকে বলে, কী করে ডেটা এবং ইনফরমেশন একসঙ্গে যুক্ত হয়ে একটা ডেটাবেস তৈরি করছে, ডেটাবেসের কিছু অ্যাডভান্টেজ রয়েছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তোমরা যদি তোমাদের বই থেকে দেখো তাহলে পাবে, দেখো এখানে দেওয়াই রয়েছে যে ডেটাবেসের যে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। প্রথমত হচ্ছে রিডান্ডেন্ট ডেটা, ডিবিএমএসে প্রতিটি তথ্যের ডেটা নিরাপত্তা গোপনীয়তা বজায় থাকে, ডেটার মৌলিকত্ব বা ইন্ডিপেন্ডেন্সি বজায় থাকে, অবৈধ ডেটা অ্যাক্সেস করতে বাধা দান করে, ডেটার প্রতিলিপি বা ব্যাকআপ রাখা যায়, ঠিক আছে, ডেটাগুলিকে নির্ভুলভাবে রক্ষা করা যায়। এই হচ্ছে অ্যাডভান্টেজ এদের মধ্যে পড়ছে। আর ডিসঅ্যাডভান্টেজ যেগুলো বললাম সেগুলো তো রয়েছেই। এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে ডেটাবেসের বিভিন্ন অংশ। ডেটাবেসের বিভিন্ন অংশের মধ্যে প্রথমেই ডেটা, আগেই জেনে গেছো। এবারে আসছি অ্যাট্রিবিউট বা ফিল্ড। এই জিনিসটা কি?
দেখো এই যে ডেটাবেসের ছবিটা দেওয়া রয়েছে এটাকে স্টুডেন্ট ডেটাবেস বলা রয়েছে, আমরা এটাকে স্টুডেন্ট টেবিলও বলতে পারি। এই যে স্টুডেন্ট টেবিলটা রয়েছে এই টেবিলটার মধ্যে প্রথমে কিছু হেডিং দেওয়া রয়েছে না? ডেটা তো এই সোমা রয়, রনিত বাসু, জেবা খাতুন এগুলো হচ্ছে ডেটা, কিন্তু এই হেডিংগুলো কি? এই প্রত্যেকটা হেডিংকে বলা হয় হচ্ছে অ্যাট্রিবিউট বা ফিল্ড। তাহলে যদি প্রশ্ন করা হয় যে ডেটাবেসে অ্যাট্রিবিউট বা ফিল্ড বলতে তোমরা কাকে বুঝবে, তাহলে বলা আছে কি না ডেটাবেস টেবিলের বা রিলেশনের প্রতিটি কলাম বা ফিল্ডের হেডিংকেই বলা হচ্ছে এক একটি অ্যাট্রিবিউট বা এক একটি ফিল্ড। তাহলে এই যে প্রত্যেকটা রোল নাম্বার, স্টুডেন্ট নেম, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট, মার্কস, গ্রেড, এরা সবাই হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট বা এরা হচ্ছে ফিল্ড। এবারে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য আমরা বিভিন্ন পরিমাণ তথ্য সংগ্রহ করেছি বা এখানে লিখে রেখেছি। এই যে একটা রোতে যে যতখানি তথ্য রয়েছে এই পুরো জিনিসটাকে আমরা টেবিলের ক্ষেত্রে কি বলি? রো বলি। এক্ষেত্রে নাম দেবো হচ্ছে আমরা রেকর্ডস, অর্থাৎ রেকর্ড হচ্ছে অনেকগুলো পরস্পর সম্পর্কযুক্ত অ্যাট্রিবিউটের সমষ্টি। এই যে রোল নাম্বার, স্টুডেন্ট নেম, একের জন্যই সোমারয়ের জন্যই এই নাম্বারটার এগেনস্টেই এতগুলো সাবজেক্ট, এবং এই সাবজেক্ট থেকেই সে 410 পেয়েছে এবং এই 410-এর থেকেই সে A+ পেয়েছে। তাহলে এরা পরস্পর সম্পর্কযুক্ত, তাহলে এই সম্পর্কযুক্ত তথ্যকে আমরা বলছি হচ্ছে রেকর্ড। তাহলে ফার্স্ট অফ অল কী পাচ্ছি? প্রথমে আমরা পাচ্ছি ডেটা, অর্থাৎ এগুলো হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব ডেটাগুলো যাদের যেসব হেডিংয়ের এগেনস্টে কালেকশন করা হয়েছে সেগুলো হচ্ছে অ্যাট্রিবিউট বা ফিল্ড। এই অ্যাট্রিবিউটের মধ্যে যে সম্পর্কযুক্ত ডেটা, যেটাকে আমরা ইনফরমেশনও বলতে পারি বা রোয়ের মধ্যে বলতে পারি, সেটা হচ্ছে আসলে একটা রেকর্ডস। আর এই পুরো ব্যাপারটাকে আমরা বলতে পারি একটা টেবিল, যে টেবিলটাকে কিন্তু রিলেশনও বলা হয়। ডেটাবেসের ক্ষেত্রে টেবিলকে টেবিল বা রিলেশন বলা হয়। এবারে এই ধরনের অনেকগুলো টেবিল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তারপরে যে জিনিসটা তৈরি করে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ডেটাবেস। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে কি কি পেলাম। আমরা প্রথমে 1 নম্বরে পেলাম হচ্ছে ডেটা। সেই ডেটার থেকে আমরা তৈরি করতে পেরেছি হচ্ছে ইনফরমেশন, তাই তো? ডেটা, এবং সেখান থেকে আমরা তৈরি করে ফেলেছি ইনফরমেশন। এবারে 2 নম্বরে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে অ্যাট্রিবিউট, যেটাকে আর একটা নাম দেওয়া হচ্ছে যে ফিল্ড। অ্যাট্রিবিউট এবং ফিল্ড দুটো কিন্তু একই জিনিস, অর্থাৎ অ্যাট্রিবিউটও যা, ফিল্ডও কিন্তু সেম জিনিস, কোনো আলাদা জিনিস নয়। অ্যাট্রিবিউট এবং ফিল্ড হয়ে গেল। 3 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে এর ঠিক পরেরটা, সেটাকে আমরা নাম দিচ্ছি রেকর্ডস। এই রেকর্ডসটাকে আলটিমেটলি কিন্তু আমরা রো বলতে পারি, রেকর্ডস বা রো। ঠিক আছে, এবার 4 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে রিলেশন, বা যেটাকে আমরা টেবিল বলতে পারি। 5 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে ডেটাবেস। হলো? তাহলে ফার্স্ট অফ অল কী পেয়েছিলাম? ডেটা এবং সম্পর্কযুক্ত তথ্য একসঙ্গে হয়ে হয়েছিল ইনফরমেশন। তারপরে অ্যাট্রিবিউট পেলাম, অ্যাট্রিবিউটও যা, ফিল্ডও তাই, রেকর্ডসও যা, রোও তাই, রিলেশনও যা, টেবিলও তাই, এরপরে হচ্ছে ডেটাবেস। তাহলে এইগুলো পর চলে আসছে, অর্থাৎ কতকগুলো সম্পর্কযুক্ত অ্যাট্রিবিউট বা ফিল্ড যুক্ত হয়ে রেকর্ডস বা রো তৈরি করছে, কতকগুলো সম্পর্কযুক্ত রেকর্ডস বা রো, অথবা এর একটা নাম আছে, আর একটা নাম, সেটা হচ্ছে টাপেল বা টুপেল বলা হয়, টুপেল বা টাপেল। এই টাপেলগুলো যুক্ত হয়ে তৈরি করছে রিলেশন বা টেবিল। আবার কতগুলো সম্পর্কযুক্ত টেবিল পরস্পর যুক্ত হয়ে তৈরি করছে হচ্ছে একটা ডেটাবেস। ঠিক আছে, এরপরে যেটা আমরা 6 নম্বর জিনিসটা পাবো সেটা হচ্ছে ফাইল। এবার প্রশ্ন হচ্ছে ফাইল তাহলে কি? ফাইল হচ্ছে যখন আমরা কোনো ডেটাকে ডেটাবেসের মধ্যে স্টোর করি তখন সেটা ক্রমানুসারে একটার পর একটা স্টোর হয়। এই একটার পর একটা পরস্পর যে ডেটাগুলো স্টোর হতে থাকছে সেই ডেটাগুলো যার মধ্যে স্টোর হয় তাকে বলা হচ্ছে ফাইল। ঠিক আছে, তাহলে এবারে দেখো আবার আমি পুরো ব্যাপারটা একটু আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে আগের ছবিটা একটু লক্ষ্য করলে ভালো করে বোঝা যাবে। এই ছবিটার ক্ষেত্রে দেখো রোল নাম্বার, স্টুডেন্ট নেম, এগুলো যেগুলো রয়েছে সব হচ্ছে অ্যাট্রিবিউট বা ফিল্ড। আর এই যে 1, সোমারয়, এগুলো যে পরপর রোগুলো রয়েছে এগুলো হচ্ছে রেকর্ডস, অথবা এগুলোকে টুপল বা টাপেলও বলা হচ্ছে। একই জিনিস, যে ডেটাবেস টেবিলের পরস্পর সম্পর্কযুক্ত ফিল্ডগুলির সমষ্টিকে, অর্থাৎ রিলেশনের প্রতিটি রোকে বলা হয় এক একটি রেকর্ড বা এক একটি টুপল বা টাপেল। ঠিক আছে, এবার এই যে পুরো জিনিসটা তৈরি হলো এটাকে বলা হচ্ছে একটা
টেবিল, এটাকে বলা হচ্ছে কি না টেবিল। এবার এইরকম সম্পর্কযুক্ত কতগুলো টেবিলকে নিয়ে তৈরি হয় হচ্ছে একটা ডেটাবেস। আর এই যে তথ্যগুলো এগুলো যখন একটা ডেটাবেসের মধ্যে স্টোর হয় তখন সেগুলো পরস্পর সম্পর্কযুক্ত হয়ে একটার পর একটা স্টোর হয়, যার মধ্যে স্টোর হয় সেটাকে আমরা বলি হচ্ছে ফাইল। আর এই যে ফাইলের কথা বললাম, এই ফাইলের আবার কতগুলো ভাগ আছে। একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ফাইল, অর্থাৎ এটা সিকোয়েন্স মেনটেন করে ডেটাগুলোকে একটা জায়গার মধ্যে স্টোর করে। 2 নম্বর হচ্ছে সিরিয়াল ফাইল, এরা একটার পর একটা ডেটা স্টোর করে, কোনো সিকোয়েন্স মেনটেন করে না, এটাকে বলে সিরিয়াল ফাইল। অর্থাৎ যেভাবে ডেটা এন্ট্রি হয় ঠিক সেভাবে এরা পরপর স্টোর করে যায়। এরপর হচ্ছে 3 নম্বর, যেটাকে বলা হয় ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল, অর্থাৎ এটা সিকোয়েন্সিয়াল ফাইলেরই একটা টাইপ, শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে এর আগে একটা ইন্ডেক্স করা আছে। ইন্ডেক্স করা থাকলে কোনো ফাইল থেকে ডেটাকে সার্চ করতে খুব সুবিধা হয়, তাই এটাকে বলা হচ্ছে ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল। আর সব থেকে লাস্টে যে ফাইলটা, যেটা সব থেকে বেশি ইউজ করা হয়, যেটাকে নাম দেওয়া হচ্ছে র্যান্ডম ফাইল। অর্থাৎ এই ফাইলটা এমন একটা ফাইল যে এই ফাইলের যে কোনো জায়গা থেকে তথ্য যে কোনো সময় খুঁজে পাওয়া যায়। আর সিকোয়েন্সিয়াল ফাইল হচ্ছে নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী, সেই সিকোয়েন্সের বাইরে বা সেই ক্রমের বাইরে তথ্যকে খুঁজে পাওয়া সম্ভব নয়, নির্দিষ্ট ক্রম অনুসারে সজ্জিত হয় এবং খুঁজেও পাওয়া যায়। সিরিয়াল ফাইল একটার পর একটা, অর্থাৎ 1 নম্বরের পরে 2 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 5 নম্বর। যদি 10 নম্বর রেকর্ড দরকার হয় তাহলে 1 থেকে 9 অবধি যেতে হবে, তারপরে 10 নম্বর পাওয়া যাবে। স্টোরিংয়ের ক্ষেত্রেও তাই, অ্যাক্সেস করার ক্ষেত্রেও তাই। ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল কি না, প্রত্যেকটা সিকোয়েন্সের আগে একটা করে ইন্ডেক্স দেওয়া থাকে, 1 2 3 4, এই ইন্ডেক্স অনুযায়ী সেই সিকোয়েন্সকে অ্যাক্সেস করা যায়। আর র্যান্ডম ফাইল ডেটাবেসের ডিস্কের মধ্যে এগুলো থাকে, এই ডিস্কের মধ্যে থেকে যে কোনো পজিশন থেকে যে কোনো তথ্যকে যে কোনো সময় প্রয়োজন অনুসারে বের করে নিয়ে আসে, তার নাম হচ্ছে র্যান্ডম ফাইল। এই কথা হচ্ছে সঞ্চয়, অর্থাৎ ফাইলে যে আমরা স্টোর করছি ডেটা, সেই সঞ্চয়ের যে প্রকৃতি, সেই প্রকৃতি অনুসারে মোটামুটি 4টে ভাগে ভাগ করা যায়। এছাড়াও আরও 2টো ফাইলের টাইপ আছে, তার মধ্যে 1 নম্বর যে টাইপটা তার নাম হচ্ছে মাস্টার ফাইল, আর 2 নম্বর যে টাইপটা সেই টাইপটার নাম হচ্ছে ট্রানজাকশন ফাইল। মাস্টার ফাইল এবং ট্রানজাকশন ফাইল, এই যে দুটো ফাইল, এরা কিন্তু এই সিকোয়েন্সিয়াল ফাইল বা সিরিয়াল ফাইল এদের থেকে ভিন্ন। আগেরটা ছিল হচ্ছে সঞ্চয়ের যে পদ্ধতি, অর্থাৎ কিভাবে সঞ্চয় করা হয়েছে সেই অনুযায়ী যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে এটা। আর মাস্টার ফাইল বা ট্রানজাকশন ফাইল, এই দুটো ফাইলের ক্ষেত্রে অ্যাক্সেস করতে কতটা সময় লাগছে বা কতক্ষণ ধরে অ্যাক্সেস করতে হচ্ছে, কতক্ষণ তার লংজিভিটি, সেটার উপর ডিপেন্ড করে মাস্টার ফাইল এবং ট্রানজাকশন ফাইল তৈরি হয়। নর্মালি মাস্টার ফাইলের মধ্যে প্রধান বা মূল তথ্যগুলো সঞ্চয় করা থাকে, আর সেখান থেকে বিভিন্ন তথ্য নিয়ে কাজ করার জন্য যে ফাইলগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় হচ্ছে ট্রানজাকশন ফাইল। ঠিক আছে, এবার এই যে পুরো ব্যাপারটাই কিন্তু কাজ করে হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আন্ডারে। আর এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে যেগুলো তোমাদের আরেকটু জেনে রাখা দরকার, সেটা হচ্ছে বিভিন্ন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের নাম। যেমন সফটওয়্যার বলতে তোমরা যেটা সবার আগে পাবে যে RDBMS এর সফটওয়্যার, অর্থাৎ RDBMS মানে হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ বিভিন্ন রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সফটওয়্যার কি আছে। সফটওয়্যার বলতে সবার প্রথমে যেটা নাম আমরা জানি সেটাকে বলা হয় হচ্ছে ওরাকেল। ঠিক আছে, ওরাকেল এর বিভিন্ন ভার্সন আছে, 8i 9i ইত্যাদি বিভিন্ন ভার্সন আছে। ওরাকেল হচ্ছে একটা রিলেশনাল ডিবিএমএস সফটওয়্যার। তোমরা যেটা অ্যাক্সেস ইউজ করো সেটাও কিন্তু একই রকমভাবে এমএস অ্যাক্সেস, সেটাও কিন্তু একটা রিলেশনাল ডিবিএমএস সফটওয়্যার। এছাড়াও এসকিউএল রয়েছে, অর্থাৎ স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এর সাহায্যে ডেটাবেসের কাজ করা যায়। এছাড়া ডিবেস রয়েছে, ডিবেসের সাহায্যেও কিন্তু ডেটাবেসের কাজ করা যায়। তাহলে এই অ্যাপ্লিকেশনগুলোর সাহায্যে কিন্তু তোমরা খুব সহজেই ডেটাবেস তৈরি করতে পারবে এবং ডেটাবেসকে নিয়ে কাজ করতে পারবে। তাহলে পরবর্তী ক্লাসে ডেটাবেসের যে বাকি অংশগুলি রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাস শেষ করার আগে আর একটু জিনিস তোমাদের বলে দেই, সেটা হচ্ছে কিছু পার্থক্য তোমাদেরকে পড়তে হবে। যেমন দেখো, প্রথমেই লেখা রয়েছে ম্যানুয়াল ফাইল সিস্টেম এবং ডিবিএমএস।
অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে নর্মাল ফাইল সিস্টেম এবং ডেটাবেসের মধ্যে কী পার্থক্য। এই পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকবারই এসছে। দুটো করে পয়েন্ট তোমরা মুখস্থ করে রাখবে যে ম্যানুয়াল ফাইল সিস্টেম এবং ডিবিএমএসের মধ্যে কী পার্থক্য রয়েছে। যেমন ধরো যদি পার্থক্য তোমরা দেখতে চাও যে খুব সহজেই এর মধ্যে ডেটা সঞ্চয় করা যায়, নর্মাল ফাইলের থেকে ডিবিএমএসে সঞ্চয় করতে অনেক কম সময় লাগে, সহজেই সঞ্চয় করা যায়, সহজেই খুঁজেও পাওয়া যায়। ম্যানুয়াল ফাইলে আপডেট করতে স্বয়ংক্রিয়ভাবে আপডেট করা যায় না, অর্থাৎ সময় বেশি লাগে, ডিবিএমএসে আপডেট করতে সময় কম লাগে, ইত্যাদি কিছু পার্থক্য রয়েছে। এছাড়াও আরও দুটো পার্থক্য তোমাদের বইতে রয়েছে, সেটা হচ্ছে ফিল্ড জিনিসটা কি আর রেকর্ড জিনিসটা কি। তোমরা একটু আগে আমি আলোচনা করে বলে দিয়েছি যে ফিল্ড কি আর রেকর্ড কি, তাও তোমরা এখান থেকে 2-3টে পয়েন্ট মুখস্থ করে রাখবে যে ফিল্ড কি এবং রেকর্ড কি। আর সব শেষে যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে ফাইল এবং ডেটাবেসের মধ্যে পার্থক্য, যেটা তোমরা ম্যানুয়াল ফাইল সিস্টেম পড়লে তার সঙ্গে অনেকটাই সম্পর্কযুক্ত, যে ফাইল জিনিসটা কি আর ডেটাবেস জিনিসটা কি। এই পার্থক্যগুলো তোমরা পরীক্ষার জন্য ভালো করে তৈরি করবে। এর পরবর্তী ক্লাসে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডেটাবেসের বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলো কী কী আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব।